একটি প্রেমের গল্প যেখানে সৌন্দর্য এক অভিশাপ আর হৃদয়ের টান রচিত হয় শত্রুতার ছায়ায়। রাজপ্রাসাদের অন্তরালে বন্দি এক অপূর্ব রমণী, যার রূপ দেখে অনেকেই প্রেমে পড়ে, কিন্তু কেউই জানে না তার মনে গভীরে কতটা কষ্ট জমে আছে। আর ঠিক তখনই তার জীবনে আসে এক হৃদয় হরণকারী যোদ্ধা, যে ভালোবাসা শেখায়, বিশ্বাস ফিরিয়ে দেয়। কিন্তু এই প্রেমের পথ সহজ নয়। প্রতিশোধ, রাজনীতি আর লুকোনো অতীতের প্যাচে জড়িয়ে পড়ে তাদের হৃদয়। এই গল্পে আছে ভালোবাসা আর বিশ্বাসের চরম পরীক্ষা, যেখানে রূপ নয়, হৃদয়ের টানই সত্যিকারের মুক্তির চাবিকাঠি। ড্রামার নাম হলো দ্য প্রিজনার অব বিউটি, যেখানে বন্দী হয়ে ওঠে ভালোবাসার সবচেয়ে ভয়ঙ্কর যোদ্ধা। তো চলো কথা না বাড়িয়ে ড্রামাটি শুরু করি। ড্রামার প্রথম পর্বের শুরুটা হয় এক যুদ্ধবিধ্বস্ত সময়ের অতীতের দৃশ্য দিয়ে। বছর দশেক আগে কেউ পরিবার ও ওই পরিবারের মধ্যে ঘটে এক ভয়ঙ্কর সংঘর্ষ। সেই সংঘর্ষে ওই পরিবারের অধিকাংশ সদস্যই মারা যায়। আর এই হত্যাকাণ্ডের পিছনে ছিল কেউ পরিবারের পিতৃতান্ত্রিক নেতৃত্ব। সে সময়ে ছোট্ট উইসাও নিজ চোখে দেখেছিল কিভাবে তার পরিবারকে নির্মমভাবে ধ্বংস করে দেওয়া হয়। এই ক্ষত তার হৃদয়ে আজও রয়ে গেছে। সেই ছোট্ট ওয়েসাও এখন ওয়ের লর্ড, তাই তাদের পরিবারের মধ্যে ভালো সম্পর্ক রাখতে কেয়াওশুয়ের নাতনি ডাকিয়াওয়ের সাথে ওয়েসাওয়ের বিয়ে ঠিক করে রেখেছে। এখন সিন বর্তমান সময়ে চলে আসে, সেখানে কতগুলো মেয়ে খেলছিল। তখন কেয়াওইয়ের মেয়ে শাওফ্যানকে দেখানো হয়। সে অনেক খুশি ছিল, সে বারবার বিঝির দিকে তাকাচ্ছিল, এর মানে সে তাকে পছন্দ করে। তখন শিয়াও কাও এসে জানায় তার বিয়ে ওয়েসাওয়ের সাথে ঠিক করা হয়েছে। এদিকে ওয়েসাও তার দল নিয়ে একটি স্থানে খাবার খাচ্ছিল। তখন তার কাছে খবর আসে তার দাদি তার বিয়ের জন্য মেয়ে দেখেছে। ওয়েসাও বলে সে কিয়াও বংশকে শেষ না করা পর্যন্ত বিয়ে করবে না, কিন্তু তার সাথীরা তার বিয়ে কার সাথে ঠিক হয়েছে এটি দেখার জন্য লোকটিকে চেপে ধরে, যার ফলে সে জানিয়ে দেয় কিয়াও বংশের মেয়ের সাথে তার দাদি তার বিয়ে ঠিক করেছে। এটি শুনে ওয়েসাও তো অবাক হয়ে যায়, কি করে তার দাদি শত্রু পরিবারের সাথে তার বিয়ে ঠিক করতে পারে। ওয়েসাও চলে যায় সিন্ধু প্রদেশে আক্রমণ করতে। সে সবাইকে হারিয়ে দিয়ে সিন্ধু দখল করে নেয়। এদিকে তারা দু বোন শুয়েছিল। একটু পরেই শিয়াওফেন বিঝির সাথে দেখা করতে যায় আর জানায় খুব তাড়াতাড়ি ওয়েসাওয়ের সাথে তার বিয়ে, তাই সে যেন তাকে ভুলে যায়। এই সব কিছু দূর থেকে শুনে ফেলে শিয়াও কিয়াও। শিয়াওফেন ঘরে আসতেই দেখে শিয়াও কিয়াও জেগে রয়েছে, তাই তারা তাদের বিয়ে নিয়ে কথা বলে। বিয়ের পর তারা আলাদা হয়ে যাবে, তাই দুজনেই ইমোশনাল হয়ে যায়। শিয়াওফেন তার হাতে তৈরি করা কিছু পোশাক তাকে উপহার দেয়। তখন শিয়াওকেও তাকে উপহার দিবে বলে বাহিরে নিয়ে যায়। সে দেখতে পায় বিঝি তার জন্য অপেক্ষা করছে, মানে শিয়াওকেও চায় তারা যেন এখান থেকে পালিয়ে যায় আর সুখী জীবনযাপন করে। তবে শিয়াওফেন বলে এতে আমার পরিবার বিপদে পড়তে পারে। শিয়াওকেও জানায় সে ওই শাওকে বিয়ে করবে, কারণ সে অনেক পাওয়ারফুল হতে চায়। সে শিয়াওফ্যানকে গাড়িতে উঠিয়ে দেয় আর বিঝিকে জানায় সে শিয়াওফ্যানকে ভালোবাসে, তাই সে তাকে তার হাতে তুলে দিল। সে যদি কোনোভাবে তাকে কষ্ট দেয় তাহলে সে তাকে ছাড়বে না। তার এই ত্যাগ শিয়াওফ্যান মেনে নিতে পারছিল না, তাই অনেক কান্না করে। তারা চলে গেলে শিয়াওকেও ভাবে ওই শাওকে বিয়ে করে জীবন নষ্ট করার চেয়ে ভালো তুমি তোমার ভালোবাসার মানুষের সাথে ভালো থাকো। এসব দেখে তার দাসী বলে শিয়াওফ্যান তো চলে গেল, এখন আপনার কি হবে? পরের দিন তো রাজ্যে হৈ হৈ পড়ে যায়, শিয়াওফ্যান পালিয়ে গিয়েছে। সে যাওয়ার সময় তার বাবা মায়ের উদ্দেশ্যে একটি চিঠি রেখে যায়। সবাই চিন্তায় পড়ে যায়, এখন তারা ওই শাওকে কি জবাব দেবে। তখন হঠাৎ করে তাদের সবার নজর শিয়াও কিয়াওয়ের উপরে যায়। তারা ওই শাওয়ের হাত থেকে বাঁচতে শিয়াও কিয়াওয়ের সাথে তার বিয়ে দিতে চায়। আসলে সে তো এটাই চাইছিল। তখন সে তার দাদাকে ইশারা করে দেয় সে সব সামলিয়ে নেবে। তখন তার দাদা ভাবে ভাগ্যকে বদলানো এত সহজ নয়। এদিকে ওয়েসাও জেনারেল সুকে ধরে নিয়ে এসেছিল। সে তার বাবা দাদা ভাইকে নিজের হাতে মেরে ফেলেছে। তাই ওয়েসাও বলে তুমি কি জানতে চাও যে আমি কিভাবে বেঁচে আছি? সে সেই বক্সটি দেখায়, যার ভিতরে তার বাবা তাকে নিরাপদে রাখে। জেনারেল সুর মধ্যে কোনো অনুতাপ ছিল না, তাই সে তাকে অনেক কষ্ট দিয়ে মারার আদেশ দেয়। সে সময় চলে আসে উপদেষ্টা, সে বাধা দিতে চায়, কিন্তু তার আগে মেরে ফেলা হয় সুকে। সে ওই শাওকে বলে তুমি তাকে বাঁচিয়ে রাখতে পারতে, কারণ এখন তোমার প্রজাদের সমর্থন লাগবে। তার মৃত্যুতে সবাই তোমার বিপক্ষে চলে যেতে পারে।
ওয়েসাও এসব নিয়ে ভাবে না। সে যত তাড়াতাড়ি সম্ভব শত্রুদেরকে মারতে চায়। অন্যদিকে শিয়াওকেও তার দাদার থেকে বিদায় নেয়। তার দাদা জানায় 14 বছর আগের ঋণ সে যেন শোধ করে। ওই বংশের সকলের সাথে সে যেন ভালো আচরণ করে। সে তার দাদাকে কথা দিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে। এদিকে কিয়াও পরিবারের কনিষ্ঠ কন্যা শিয়াওকেও একটি অসাধারণ মেয়ে। সে সাহসী, চিন্তাশীল এবং খুব কৌশলী। প্রথমে সে বুঝে ফেলে ওইসবের আগমনের পেছনে রয়েছে কোনো লুকানো সত্য। পরিবারের সম্মান রক্ষা করতে এবং দুই পরিবারের রক্তপাত বন্ধ করতে সে নিজেই একটি বিপজ্জনক সিদ্ধান্ত নেয়। সে বিয়েতে রাজি হয়, কিন্তু এই বিয়ে হবে তার শর্তে। তার চাচা তাকে স্প্যানিশ শিলমোহর দিয়ে দেয় এবং ক্ষমা চায়। সে তাদের সম্মান জানিয়ে বেরিয়ে পড়ে সিন্ধুর উদ্দেশ্যে। ওই সবার কাছে খবর পৌঁছে যায় কিছুক্ষণের মধ্যেই সিন্ধুতে প্রবেশ করবে শিয়াওক্যাও। সে তো অনেক রেগে যায় আর বলে, তোমার মরার এত শখ তো ঠিক আছে। সে তাকে ধনুক দিয়ে আঘাত করতেই যাবে, তখনই উপদেষ্টা তাকে বাধা দেয়, কারণ তাকে বিয়ে করার বিনিময়ে সে পেয়ে যাচ্ছে স্প্যানিশ শিলমোহর। এটি শুনে সে শান্ত হয়ে যায়। সে তাদের ভেতরে প্রবেশ করার অনুমতি দেয়। তারা সকলে বসে বিয়ের জন্য আলোচনা করছিল। ইয়ানঝোর লোকেরা চায় বিয়ের পর তাদের শিলমোহর দেওয়া হবে, কিন্তু তারা চায় বিয়ের আগেই তারা যেন শিলমোহর দিয়ে দেয়। ওয়েসাও বলে তাদের যদি তার উপরে বিশ্বাস না থাকে তাহলে যেন তারা ফেরত চলে যায়। সে পর্দা সরাতেই দেখতে পায় শিয়াওক্যাওকে, আর দুজনে একে অপরের দিকে তাকিয়ে থাকে। একটু পরে শিয়াওকেও চোখ নামিয়ে নিলে ওয়েসাও তার জন্য রাখা উপহারটি দিতে বলে। সেখান থেকে চলে যায়। শিয়াওকেও উপহারটি খুললে বুঝতে পারে এটি আসলে স্প্যানিশ সম্পর্কিত একটি দলিল। সে যদি ওয়েসাওকে স্প্যানিশ শিলমোহরটি নাও দেয়, সে যুদ্ধ করে হলেও এটি অর্জন করবে। তার সাথে থাকা লোকটি জানায় এটি দিয়ে দেওয়ার পর যদি সে তাদেরকে মেরে ফেলে তার কথা কি সে রাখবে। শিয়াওকেও বলে তাদের দুই রাজ্যের মধ্যে ঝামেলা শুরু হয়েছে কথা না রাখার কারণে, তাই তাদের খুঁজে বের করতে হবে তার দুর্বলতা কি আর সে কি চায়। পরের দিন তারা বসে কথা বলছিল, তখন একজন দাসী বলে ওই সাও নির্দয় এবং নির্মম। সেদিন যখন তারা বাইরে যাচ্ছিল তখন তাদের সাথে ওই এর জেনারেলের দেখা হয়। তাদের পথে বাধা দেওয়াতে তারা অনেক রেগে যায়, কিন্তু দাসীর অনেক গন্ধ লাগে। জেনারেল জানায় এটি লিসুর কাটা হাত পায়ের গন্ধ। প্রথমে তারা বিশ্বাস করতে না চাইলেও পরে রক্ত দেখে বিশ্বাস করে। শিয়াওকেও বলে লিসু তার 3 প্রজন্মকে হত্যা করেছে, তাই এতে অবাক হওয়ার কিছুই নেই। আমাদের দেখতে হবে তার আচরণ কেমন। দাসী বলে সে খুব কঠোর, এটি সে নিজের চোখে দেখেছে। তবে সে যখন ঘুমায় তখন তার আশেপাশে কাউকে আসতে দেয় না। আসলে সে ঘুমের মধ্যে ছোটবেলায় সেই দুঃস্বপ্ন বারবার দেখে, তাই রাতে আলো জ্বালিয়ে ঘুমায়। হঠাৎ তার ঘুম ভেঙে যায়। একজন জেনারেল তার ঘরের আলো জ্বালিয়ে দিতে চাইলে সে না বলে। অন্যজন বলে তুমি জানো না এসব বলা বারণ, কারণ ছোটবেলায় তাকে অন্ধকার বক্সে থাকতে হয়েছিল। সে তো শুধু অন্ধকার ভয় পায়, আমি হলে কাঠকেও ভয় পেতাম। অপরজন কিছু না বললে সে চুপ হয়ে যায়। এদিকে ওয়েসাও সিন্ধু রাজ্য ঘুরে দেখছিল। যেহেতু কিছুদিন আগে এখানে যুদ্ধ হয়েছে, তাই চারদিকে সবকিছু ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। সে সবাইকে এসব কিছু ঠিক করার জন্য বলে। তখন সেদিক দিয়ে হেঁটে যাচ্ছিল শিয়াওক্যাও। সে একটি উঁচু সেতুতে ওঠে। সেখান থেকে পুরো সিন্ধু শহর দেখা যায়। সকলে তার সৌন্দর্য দেখে অনেক প্রশংসা করছিল। এটি শুনতে পায় ওয়েসাও। সে এইসব কিছুকে নাটক বলেই সেখান থেকে চলে যায়। একজন দাসী এসে শিয়াওক্যাওকে বলে ওয়েসাওয়ের মন গলানো এত সহজ নয়। তখন তার মাথায় একটি আইডিয়া আসে। সে সবাইকে কিছু টাকা এবং খাবার দেওয়ার কথা বলে সিন্ধুর সকল ধ্বংসস্তূপ পরিষ্কার করিয়ে দেয়। জেনারেল ওয়েসাওকে এসে এই সব কিছু জানায়। সে তো অবাক হয়ে যায়, কারণ সে মৃত্যুর ভয় দেখিয়ে যেটা করতে পারেনি সেটা শিয়াওক্যাও কাউকে ভয় না দেখিয়ে করে দেখিয়েছে। সে শিয়াওক্যাওয়ের সাথে দেখা করতে গেলে দেখতে পায় সে ফুল ভালোবাসে, তাই সকলেই তার জন্য ফুল নিয়ে এসেছে। সে এক পলকে তাকে দেখতে থাকে। শিয়াওক্যাও তাকে দেখলে সে সেখানে গিয়ে বসে। সে বলে ফুল সবাই পছন্দ করি, কিন্তু ফুল কোনো কাজে আসে না। ওইসাও বলে তার মানে তুমি বলতে চাও সবাই তোমাকে ভালোবাসে। শিয়াওক্যাও বলে না, আমি এটা বলতে চাইনি। তবে তুমি আমাকে বিয়ে করলে আর কেউ তোমাকে ভয় পাবে না, বরং ভালোবাসবে।
ওয়েসাও বলে, তুমি কথায় অনেক পটু। তুমি চাও আমি তোমাকে বিয়ে করি, তাহলে প্যানির শিলমোহর আমার হাতে তুলে দিচ্ছ না কেন? সে চুপ করে থাকলে ওয়েসাও বলে, সিন্ধু এখন আমার দখলে, কিন্তু লিসু এখানে বিবাদের বীজ বপন করেছে, আর এখন সে এসব নিয়ে খেলছে। আমাকে বোকা বানানো এত সহজ হবে না, তাই সে কি করবে এটি যেন দ্রুত সিদ্ধান্ত নেয়। এটি বলে সে চলে যায়। সেও কেউ ভাবে সে অনেক পাথরের মতো কঠিন, তাতে কি হয়েছে, সেও পানির মতোই সোজা। পানি পাথরকে নিমেষেই ভেঙে ফেলতে পারে। এদিকে ওয়েসাও এবং জেনারেলরা যখন যাচ্ছিল তখন সবাই বলাবলি করে এই ফুলগুলো ওয়েসাওয়ে পাওয়ার কথা, কিন্তু লোকেরা শিয়াওকেওকে দিয়ে দিচ্ছে। তখন একটি বাচ্চা বল খেলতে খেলতে ওয়েসাওয়ের ঘোড়ার সামনে চলে আসে। সে ঘোড়াকে সামলিয়ে বাচ্চাটিকে বাঁচিয়ে নেয়। সেখানে কিছু ফুল পড়ে গেলে সে জানতে চায় এগুলো কি শিয়াওকেওয়ের জন্য। তারা বলে সে সিন্ধুর নতুন লর্ড, শিয়াওকেও তার হবু স্ত্রী, তাই তারা তাকে সম্মান জানিয়ে শিয়াওকেওকে ফুল দেয়। তারা ভেবে নেয় সবাই হয়তো ওয়েসাওকে লর্ড হিসেবে মেনে নিয়েছে, কিন্তু দেখা যায় গ্রামবাসীরা মেয়রের কাছে যায়, কারণ ওয়েসাও তাদের উপরে অত্যাচার করছে। মেয়র জানায় যেহেতু রাজ্য হাত বদল হয়েছে, তাই এখন সে আর মেয়র নেই। রাতে ওয়েসাও সিন্ধু প্রদেশ দেখছিল, তখন উপদেষ্টা বলে সিন্ধু এতদিন ওই রাজ্যের ছিল না, বিঝি এটি নিজের মিথ্যে দিয়ে বশ করে রেখেছিল, তাই এখনো তারা তোমার উদ্দেশ্য বুঝতে পারবে না। তাছাড়া তুমি শুধু প্রতিশোধ নিতেই সিন্ধু দখল করনি, তোমার উদ্দেশ্য আরও আছে, তাই এখন তোমার জনগণের সাহায্য করা উচিত। ওয়েসাও বলে দেখা যাক এখন আমার আর ওর মধ্যে কার আগে ধৈর্য শেষ হয়। এদিকে পিপলস ওয়াল দেখানো হয়। সিন্ধুর যুদ্ধে অনেক পরিবার তাদের ছেলে এবং স্বামীকে হারিয়েছিল। লিসু শহরে প্রবেশ করার পর মরদেহ সৎকার করতে নিষেধ করে, তাই তারা তাদের আত্মীয় স্বজনের শেষ স্মৃতিগুলো এই দেয়ালে সংরক্ষণ করে রাখে। আস্তে আস্তে এই জায়গাটি একটি মন্দিরে পরিণত হয়। কেউ কেউ বলে তার মানে এই জায়গাটি তাদের প্রিয়জনের জন্য শোক পালনের জায়গা। দাসী শিয়াওকেওকে একটি উইশিং প্লেট দেয়, সে যেন এটি এখানে বেঁধে দেয়, এতে তাদের দাম্পত্য জীবন সুখের হবে। সে যখন এটি বাঁধতে যায় তখনই সেখানে ওয়েসাও চলে আসে। সে এই দেয়ালটি ভেঙে দিতে বলেছিল, কিন্তু এখনও ভেঙে না ফেলায় সে অনেক রেগে যায়। তখনই সে দেখতে পায় শিয়াওকেওকে। সে গিয়ে জানতে চায় শিয়াওকেও এখানে কি করছে। শিয়াওকেও বলে সে এখানে মানুষের জন্য প্রার্থনা করতে এসেছে। ওয়েসাও হেসে বলে, তুমি জানো এই জায়গাটি কেন তৈরি করা হয়েছে? সে সবার উপরে রেগে যায় আর জানতে চায় তাকে এখানে কে প্রবেশ করতে দিয়েছে। তারা কি জানে না এইসব কিছুর জন্য কে দায়ী? সে এটি পুড়িয়ে ফেলার আদেশ দেয়। সকলে কান্না করে আর এটি করতে বারণ করে। তখনই মেয়র তাকে পিছন থেকে আক্রমণ করে। সে নিজেকে বাঁচিয়ে নেয় আর তাকে আঘাত করতে গেলে উপদেষ্টা বাধা দেয়, কারণ এতে জনগণ তার বিপক্ষে চলে যাবে। রাতে শিয়াওকেও চিন্তা করছিল, সবাই বলাবলি করে ওয়েসাও নিজের চোখে তার বাবা, দাদা, ভাইকে মরতে দেখেছিল, তাই সে প্রতিশোধ নিতে চায় আর তাকে থামানোর জন্য তার সাথে কেউ পরিবারের মেয়ের সাথে বিয়ে দিয়ে তার কষ্ট কমাতে চায়। দাসী জানতে চায় সে কি ভাবছে। সেও কেউ বলে আমি বুঝতে পেরেছি আসলে সে কি চায়। এদিকে রাজসভায় মেয়র ওইসাওকে বলে লিসু ভালো মানুষ ছিল না, আর তুমিও ভালো মানুষ নও। তোমার বাবা ভালো মানুষ হলেও তুমি তার যোগ্য উত্তরসূরি নও। জেনারেল তাকে আঘাত করতে গেলে সে বলে সিন্ধু কোনো রাজার হাতে নয়, বরং ডাকাতের হাতে পড়েছে। সবাই যখন তাকে মেরে ফেলতে চায় তখনই সেখানে চলে আসে শিয়াওকেও। ওইসব বলে তুমি একদম ঠিক সময় এসেছো, তোমার কারণে এসব কিছু শুরু হয়েছে, তাই এখন তুমি কিছু বলো। শিয়াওকেও বলে আমি একটি ভবিষ্যৎবাণী করেছি, আমাদের বিয়ের এখনো 3 দিন বাকি, কিন্তু তুমি বিয়েটা দেরি করে ফেলেছো, কারণ তুমি সবেমাত্র সিন্ধুর দায়িত্ব কাঁধে নিয়েছো এবং এটি পুনর্নির্মাণে ব্যস্ত হয়ে আছো। কিন্তু এখন লোকেরা তোমার কথা মানে না, তাই তাদের শায়েস্তা করতে একজনকে মারো, তবুও না শুনলে 10 জনকে মারো, তারপর যদি না শোনে তাহলে 100 জনকে মারো, তাহলে তাড়াতাড়ি তোমার কাজ হয়ে যাবে আর আমার বিয়েটাও তাড়াতাড়ি হতে পারবে। এতে সবাই রেগে যায় আর তাকে বিষাক্ত মহিলা বলে। সেও কেউ বলে কাল সে তোমাকে মারার চেষ্টা করেছে, আজ আমাকে অপমান করছে, তাই তার পুরো বংশকে নিশ্চিহ্ন করে দেওয়া উচিত। ও এসব রেগে তার গলায় তলোয়ার ধরে আর বলে তোমার দাদু আমার বংশকে নিশ্চিহ্ন করতে চেয়েছিল, আর তুমি আমার রাজ্য ধ্বংস করতে পরামর্শ দিচ্ছ, মরে তো তোমার যাওয়াই উচিত।
সকলে তাকে মেরে ফেলতে বলে, কিন্তু সে তাকে মারে না। শিয়াওকেও তার কাছে ক্ষমা চায়। ঐশাও বলে সে তাকে কখনোই ক্ষমা করবে না। সে চলে গেলে ঐশাও বলে এইসব কিছু শিয়াওকেওর জন্যই শুরু হয়েছে। আমি কখনোই তার কথায় সিন্ধু রাজ্য ধ্বংস করব না। সে মেয়রকেও মুক্ত করে দেয়। এতে মেয়র সহ সকলে তার প্রশংসা করে, তাকে লর্ড হিসেবে মেনে নেয়। আসলে শিয়াওকেও তো এটাই চেয়েছিল, নিজে খারাপ সেজে ঐশাওকে ভালো বানিয়ে দিল। এখন সে যখন বাইরে বের হয়, সকলেই তাকে অনেক সম্মান করে, কিন্তু সবাই শিয়াওকেওকে অনেক বাজে কথা বলতে থাকে। সে মোটেই সুন্দরী নয়, সে অনেক নিষ্ঠুর। ঐশাও বলে এখন থেকে তোমরা কি করে বলো সে সুন্দরী নয়, তাকে দেখে সবাই চলে যায়। ঐশাও শিয়াওকেওয়ের কাছে যেতেই তার গলায় ক্ষত দেখতে পায়। সে বলে আমি জানি তুমি আমাকে সমস্যা থেকে মুক্তি দিতে এসব করেছো, কিন্তু আমি সবচেয়ে ঘৃণা করি তোমাদের পরিবারকে। তারা ভাবে তারা সবাইকে নিয়ন্ত্রণ করতে পারে। তুমি তোমার দাদু থেকে একটু ভালো। সেখানে ঔষধের একটি কৌটা রেখে বলে এটি তার ঘাড়ে লাগিয়ে নিতে। সে চলে যেতে ধরলে তার পিছু করে বলে নেনি ঝ্যাং তার জন্য এটি এনেছে, কিন্তু এটি তার পাওয়া উচিত। সে এটি নিয়ে নেয় আর সেখান থেকে চলে যায়। ওয়েসাও খুব মন দিয়ে এটি দেখছিল। তখন সব জেনারেল উকি মেরে দেখছিল সে কি দেখে। একজন বলে এসব কি লেখা, বুঝতেই পারছি না। অপরজন বলে তুমি এখনো ছোট, তাই বুঝতে পারো না। এটি একটি নবদম্পতি চিরকাল ঐক্যবদ্ধ থাকার কথা। পরের দিন ঐশাও যখন যাচ্ছিল, তখন একটি স্থানে খাবার বিতরণ করা হয়, কিন্তু পর্যাপ্ত খাবার না থাকায় সকলেই তার কাছে খাবার চায়। ঐশাও তাদের কথা দেয় সে কাউকে ক্ষুধার্ত থাকতে দেবে না। তাই আজ যেন তারা বাড়িতে চলে যায়, কাল তাদের জন্য পর্যাপ্ত খাবার আসবে। তারা এক কথাতে সবাই সেখান থেকে চলে যায়। রাতে সে উপদেষ্টার সাথে কথা বলে, বুঝতে পারে তাদের কাছে পর্যাপ্ত খাদ্য নেই, তবে তারা চাইলে প্যানি শহর থেকে খাবার সংগ্রহ করতে পারে। ঐশাও দেয়ালটি ভেঙে ফেলে, এটি জানতে পারে শিয়াওকিয়াও। ঐশাও জানায় সে তার কাছের মানুষদের হারিয়েছে, তাই সে জানে এটি কতটা যন্ত্রণাদায়ক। তাই সে তাদের আর কষ্ট পেতে দেবে না। এটি ভেঙে ফেলা হলো, আর আজ থেকে তারা সকলে সিন্ধুর বাসিন্দা। যেহেতু মেয়র সত্যের পথে থাকতে ভয় পায় না, সে তার জীবন দিয়ে হলেও জনগণকে রক্ষা করতে পিছুপা হয় না। তাই সিন্ধুর দায়িত্ব তাকে দেওয়া হলো। দায়িত্ব পেয়ে মেয়র অনেক খুশি হয়ে যায়। সে আরও বলে আজ থেকে ওই সৈন্য এবং সবাই একসাথে শান্তিতে বসবাস করবে। এটি শুনে শিয়াওকিয়াও এবং সকলে অনেকটা ইমোশনাল হয়ে যায়। পরের দিন শিয়াওকিয়াও রাজ্য দিয়ে যাওয়ার সময় লোকেদের খাবারের জন্য হাহাকার দেখতে পায়। এদিকে ওয়েসাও প্যানি থেকে খাদ্য আনার কথা ভাবছিল। তখনই সেখানে শিয়াওকিয়াও চলে আসে আর জানায় সে রাস্তা দিয়ে আসার পথে লোকেদের খাবারের জন্য হাহাকার করতে দেখেছে। তাই সে তাকে প্যানির শিলমোহর দিয়ে দেয়, সে যেন সেখান থেকে পর্যাপ্ত খাবার সংগ্রহ করে আনে। ঐশাও বলে আমাদের তো এখনো বিয়ে হয়নি, তাহলে কেন তুমি তোমার সম্পত্তি দিয়ে দিচ্ছ? শিয়াওকেও বলে কারণ সে জানে সে দয়ালু। এটি শুনে ঐশাও হাসতে শুরু করে এবং শিলমোহরটি ফেলে দিয়ে বলে তুমি কি ভাবো আমি খুব বোকা? আর তোমার পরিবার অনেক চালাক। শুধুমাত্র এই বিয়ের জন্য আমি 14 বছর আগে সবকিছু ভুলে যাব? সে তার মুখ চেপে ধরে, বলে তুমি কি মনে করো তুমি এতটাই সুন্দর যে আমি তোমার প্রেমে পড়ে যাব? একবার তোমার পরিবার দ্বারা বোকা বানাতে পারো, কিন্তু বারবার নয়। ইয়াও ফ্যামিলি অনেক চালাক। অনেক আগে আমার দাদুর সময় তারা সহজেই ফাঁদে ফেলে ক্ষতি করতে পেরেছিল, কিন্তু এখন এত সহজে পারবে না। ওই শাওয়ের কথা শুনে শিয়াওকেও জিজ্ঞাসা করে সে কি এঙ্গেজমেন্ট ভেঙে ফেলবে কিনা। ঐশাও বলে যে সে এঙ্গেজমেন্ট ভাঙবে না, সে কেবল কেউ পরিবারের চক্রান্ত ফাঁস করে দিতে চেয়েছিল। সে একটা শিল দেখিয়ে বলে এর জন্য সে তাকে হত্যা করবে না, তবে সে তার পরিবারকে হুমকি দিয়ে তার জন্য অপেক্ষা করতে বলবে। আর আজকের মধ্যে সিন্ধু ছেড়ে চলে যেতে বলে সব গুছিয়ে। এরপর ওয়েসাও গার্ড ডাক দেয়। শিয়াওকেও এর চোখে পানি এসে যায়। সে বুঝতে পারল সেও তাকে ভুল বুঝেছে। এরপর শিয়াওকেও বেরিয়ে যায়। জেনারেল লিয়াং শাওতাও এবং কিয়াও ফ্যামিলির অন্যদের তাড়িয়ে দিচ্ছিল, গার্ডদের দিয়ে জিনিসপত্র নিয়ে বাইরে ফেলে দিচ্ছিল। শাওতাও বলে তাদের কোথাও ভুল হচ্ছে, এভাবে তাদের বের করে দিতে পারে না। লর্ড ওয়েসাও হয়তো দ্রুতই বিয়ের ঘোষণা দেবেন। জেনারেল লিয়াং বলে তাদের শুধু সবাইকে বের করে দেওয়ার অর্ডার দেওয়া হয়েছে। শাওতাওয়ের তো শিয়াওকেওয়ের জন্য চিন্তা হতে থাকে, সে কোনো ফাঁদে পড়ে যায়নি তো?
এদিকে উপদেষ্টা গংসান ইয়াং ওয়েসাওকে চুক্তি ভঙ্গ না করার জন্য অনুরোধ করছিল, কারণ কিয়াও পরিবার ইতোমধ্যেই প্যানি শহর তাদেরকে দিয়ে দেবে বলে জানিয়েছে। কিন্তু ওয়েসাও বলে সে অন্য পক্ষ কিছু একটা প্ল্যান করার জন্য এখন একটু স্লো হচ্ছে, তাকে বিয়ের জন্য কোনো না কোনোভাবে রাজি করাবেই, না হলে জোর করবে। এদিকে শহরের লোকেরা শেওকেওয়ের গাড়ির পিছনে তাড়া করে বের করে দিচ্ছিল, জিনিসপত্র ছুঁড়ে মারছিল। একজন বলে মেয়ে মানুষকে দায়িত্ব নিতে দেওয়া ভুল ছিল, তারা যদি তাকে অনুসরণ না করত তবে এর কিছুই ঘটতো না। সব শুনে শেওকেও লর্ড ওয়েসাওয়ের বিপক্ষে লড়াই করার জন্য প্যানিওতে যাওয়ার পরিকল্পনা করে। শহরের বাইরে বেরিয়ে একটি জঙ্গলে আসতেই শেওকেওয়ের গাড়িতে অতর্কিত কারা যেন আক্রমণ করে। অন্যদিকে লিউ ইউয়ানও তাকে উদ্ধার করার জন্য কোথা থেকে যেন চলে আসে, শত্রুদের মেরে শিয়াওকেওকে চিন্তামুক্ত করে। শিয়াওকেও লিউ ইয়ানকে ধন্যবাদ জানায়। এবার শিয়াওকেও কান্নার অভিনয় করে, ওইসাও তার সাথে কি আচরণ করেছে, তাকে সিন্ধু থেকে তাড়িয়ে দিয়েছে, এখন বিয়েও ভেঙে দিয়েছে, সব নিজের উপরেই দোষ নেয় শিয়াওকেও। এরপর হয়তো ওইসাও তাকে আক্রমণ করতে আসবে। লিউ ইয়ান তো চাইলেই ওইসাওকে পরাজিত করতে পারে, শিয়াওকেও এটা বলে। লিউ ইয়ান তখন তার সাথে প্যানিওতে যেতে রাজি হয়। শিয়াওকেও দ্রুত গাড়িতে উঠে পড়ে, কারণ আর বেশিক্ষণ অভিনয় করা তার পক্ষে সম্ভব হবে না। সাওতাও বলে, আপনি তো খুব ভালো অভিনয় করতে পারেন। লিউ ইয়ান মনে হয় সবই বিশ্বাস করে নিয়েছে। এদিকে আঙ্কেল লিউশান লিউ ইয়ানকে শিয়াওকেওয়ের মতো একজন ছুঁড়ে ফেলে দেওয়া মেয়েকে মূল্যবান বলে মনে করার জন্য হাসি ঠাট্টা করতে থাকে। কিন্তু লিউ ইয়ান শিয়াওকেওকে পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ হিসেবে দেখছিল। তবে সে এটাও সতর্ক ছিল যে কিয়াও পরিবারে কাউকে সহজে বিশ্বাস করা যাবে না। লিউ শান এই কথা শুনে আশ্বস্ত হন যে একেবারে অন্ধবিশ্বাস করছে না লিউ ইয়ান। শিয়াও গুই এবং কিয়াও পরিবারের অন্যরা জানতে পারে শিয়াওকেওকে সিন্ধু থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে, আর সে এখন প্যানিওর দিকে যাচ্ছে। সেখানে তার সাথে উল্টাপাল্টা কিছু ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে, কারণ ইতোমধ্যে প্যানিওই ওই পরিবারকে দিয়ে দেওয়ার জন্য অফার করা হয়েছিল। শিয়াওকিওয়ের ছোট ভাই শাওশি তার আন্টির কাছে বলে, আমি এখন থেকে ভালো করে পড়াশোনা করব, আর ফাঁকি দেব না। আমি আমার দুই বোনের কোনো বোনকেই রক্ষা করতে পারলাম না। আন্টি তাকে মন খারাপ করতে না করে, আর তাকে বুঝিয়ে বলে, আশা রেখে সঠিক পথে এগোলেই সফলতা আসবে, এর জন্যই জোর করে কিছু করার দরকার নেই। শিয়াওকিওয়ের ছোট ভাই কিয়াওশি তার দুই বোনকে রক্ষা না করার জন্য নিজেকে দোষারোপ করছিল। অন্যদিকে আমরা শিয়াওকের বড় বোন শিয়াও ফ্যানকে দেখি, যে কিনা বিজয়ের সাথে পালিয়ে যাচ্ছিল। পথে বিশ্রাম নিতে বসে সে তার মায়ের কথা খুব মনে করে, সেই সাথে তার ছোট বোনের কথাও। কোথায় আছে, কেমন আছে, কি করছে কে জানে। তখন বিজি বলে, রাস্তায় আসার সময় বাজারের একটা জায়গায় শুনলাম শিয়াওকেওকে সিন্ধু থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। এখন সে হয়তো প্যানিওর দিকে যাচ্ছে। তুমি চাইলে আমরা প্যানিওতে গিয়ে শিয়াওকেওকে খুঁজে বের করতে পারি। তুমি যেটা বলবে আমি সেটা করব। আমি প্রতিদিন তোমার চোখে এই পানি দেখতে পারবো না। এরপর শিয়াও ফ্যান বলে প্যানিওতে গিয়ে তার বোনকে সে খুঁজে বের করতে চায়। শিয়াওকেও এবং লিউ ইয়ান প্যানিওতে পৌঁছে যায় এবং এটার নিয়ন্ত্রণ নিয়ে নেয়। এই খবর যখন ওয়েসাওয়ের কাছে পৌঁছে সে চিন্তা করে তারা সেখানে ঢুকলো কি করে। পরে দেখা যায় শিয়াওকিওর কাছে সেই প্যানিওর প্রবেশপথে খোলা শিল আছে, সেটা ব্যবহার করে লিউ ইয়ান দখলে নিয়ে নেয় প্যানিওর উপর। ওয়েসাও বলে, এই মেয়েকে আমার অনেক আগেই মেরে ফেলা উচিত ছিল। এরপর গার্ডদের বলে আরেকটা যুদ্ধে যাবার জন্য যেন তারা প্রস্তুতি নেয়। তখন সবাই উপস্থিত হয়। একজন বলে, এত দ্রুত সিদ্ধান্ত না নিয়ে আগে লেডি কিয়াওকে জিজ্ঞাসা করলে ভালো হয়। ওইসব বলে, ঠিক আছে, আগে তাকে খুঁজে বের করে আনো, তারপর তাকে বন্দি করে হত্যা করা হবে। এর মাঝে শিয়াওকেও দুঃস্বপ্ন দেখে যে ওইসাও তার পরিবারকে নির্মমভাবে হত্যা করছে। সে ভয়ে জেগে ওঠে এবং এই দুঃস্বপ্নকে কখনো বাস্তবে পরিণত হতে দেওয়া যাবে না বলে নিজের কাছে প্রতিজ্ঞা করে। লিউ ইয়ান এদিকে বিয়ের আলোচনা করার জন্য শিয়াওকেওয়ের কাছে দেখা করতে আসে। লিউ ইয়ান বলে, কাল রাতে দুজনেই ক্লান্ত ছিলাম, তাই সেভাবে কথা হয়নি। এখন বিয়ের ব্যাপারটা ঠিক করে ফেলতে চাই। শিয়াওকেও বলে, এই বিষয়ে সে তার বাবা আর চাচার পরামর্শ ছাড়া সিদ্ধান্ত নিতে পারবে না। কিন্তু লিউশান বলে, এখন আর এ সময় নেই, যা করা দ্রুত করতে হবে।
লিউ ইয়ান বলে বিয়ে না করলে প্যানিওর পক্ষে লড়াই করা অবৈধ হয়ে যাবে, সেজন্য এখন বিয়ে করা জরুরি। এরপর বিয়েতে কি কি উপহার দিবে তার লিস্ট পড়ে শোনানো হয়, যাতে তারা দ্রুত শেষ করতে পারে। শিয়াও কেও লিউ ইয়ানের পথ অনুসরণ করতে রাজি হয়, কিন্তু ওয়েসাও প্রতিশোধ নিতে পারে বলে আশঙ্কা করে। সে বিষয়ে লিউ ইয়ান দেখে নেবে বলে এরপর রেস্ট নিতে বলে চলে যায়। বাইরে ইয়াং ফেং সেই মুহূর্তে শিয়াওকের সাথে দেখা করতে আসে, কিন্তু লিউ ইয়ান তাকে আটকে দেয়। আর এরপর কিছু হলে সরাসরি তার কাছ থেকে রিপোর্ট করার জন্য বলে। শিয়াওকেওকে যেন না বিরক্ত করে। এখন ইয়াং ফেং বলে যে ওই শহরের বাহিনী এদিকে এগিয়ে আসছে। লিউ ইয়ান প্যানিও শহরের বাইরে ওই শহরকে আটকানোর জন্য সেনা একত্রিত করতে হবে। কিন্তু ইয়াং ফ্যাং বলে তার কাছে প্যানিও শহরে শিল আছে, তাই তাকে আটকানো এত সহজ হবে না। অন্যদিকে ওয়েসাও তার সৈন্যদের নিয়ে প্যানিও শহরের দিকে যেতে থাকে। শহরের ভেতরে জনগণ এসব বিষয় নিয়ে আলোচনা করছে। কেউ কেউ মনে করে যে ওয়েসাও একবার ঢুকতে পারলে সবাইকে মেরে ফেলবে। আবার কেউ কেউ মনে করে লিউ ইয়ান সফলভাবে এটিকে রক্ষা করবে। সেও কেউ তখন এসব শুনে বলে এই গুজবগুলি লিউ ইয়ান ইচ্ছাকৃতভাবেই ছড়িয়ে দিয়েছে। এরপর ইয়াং ফেং একটা শস্যের বস্তা বোঝাই করে ঠেলে নিয়ে যাচ্ছিল। শিয়াওকেও তাকে দেখে জিজ্ঞাসা করে এগুলো কিসের শস্য, লিউ ইয়ান অর্ডার করেছে। এরপর কাছে গিয়ে সে এটাই সালফারের গন্ধ পায় আর জিজ্ঞাসা করে এর মানে কি। ইয়াং ফেং ফিসফিসিয়ে বলে সে প্ল্যান সম্পর্কে জানে না, তবে লোকেরা আহত হতে পারে, তাই আক্রমণ করার পরিকল্পনা ত্যাগ করা উচিত। এরপর শিয়াওকেও তাকে প্যানিওর কাছে ক্যানেলে নিয়ে যাওয়ার জন্য বলে, যেটার ওপাশে পানি, বাঁধ দিয়ে পানিকে আটকে রাখা হয়েছে। বাঁধের কাছে এসে শিয়াওকেও দেখতে থাকে। তখন লিউ ইয়ান এসে বলে তুমি এখানে কি দেখছো, এই মরা খালে দেখার কিছুই নেই। শিয়াওকেও বলে আমি এখানে কালকের ওয়েদারের ব্যাপারে স্পিরিটের সাথে আলাপ করতে এসেছি। লিউ ইয়ান বলে তো কি জানতে পারলে। শিয়াওকেও বলে কালকে বাতাস হবে উত্তর পশ্চিমে, তাই সালফারের বস্তা দক্ষিণ পূর্বে রাখলে সহজেই ওই শাওকে প্রতিহত করা যাবে। আর আগুন জ্বালিয়ে প্রতিহত করার টেকনিক আসলেই উত্তম। লিউ ইয়ান অবাক হয়, কারণ সালফারের ব্যাপারটা শিয়াওকেও জেনে গিয়েছে। শিয়াওকেও বলে লিউ ইয়ানকে মনে করিয়ে দেয় সে যদি সালফারের ব্যবহার করে তবে এটি শহরের জনগণের জন্য ক্ষতি হতে পারে। লিউ ইয়ান বলে প্যানিও আমার আওতায় এখন, আর এই জনগণও আমার, তাই এদের নিরাপদ রাখার দায়িত্ব আমারই। কিন্তু লিউ ইয়ানের আসল পরিকল্পনা ছিল সালফার ব্যবহার করে ক্যানেলের বাঁধ ধ্বংস করা এবং সিন্ধুকে প্লাবিত করা। দীর্ঘ 14 বছর ধরে আটকে রাখা পানির স্রোত এক মুহূর্তে সিন্ধুকে ভাসিয়ে দিতে সক্ষম। শিয়াওকেও এবার সিন্ধুর নাগরিকদের জীবন নিয়ে ভীত হয়, কারণ এতে তাদের অনেক ক্ষতি হবে। ওই শহরের ক্ষতি করা যায়, কিন্তু তাই বলে জনগণের ক্ষতি করা উচিত না। অবশেষে শিয়াওকেও বুঝতে পারে যে জনগণের প্রতি লিউ ইয়ানের ভালোবাসা কেবল তার নিজের লোকদের জন্যই, অন্যদের জীবনের কথা ভাবে না সে। এতে করে লিউ ইয়ান আবার ভাবে ওই শয়ের পক্ষে না চলে যায় সে। শিয়াওকেও যখন বুঝতে পারে লিউ ইয়ান শুধু তার নাম ব্যবহার করে ওই শাওকে আক্রমণ করতে চাইছে, তখন সে এর প্রতিবাদ করে। লিউ ইয়ান তখন তাকে গৃহবন্দী করে ফেলে। লিউ শানের লোকেরা শাওতাওকে বাজার থেকে বন্দি করে। তাকে যখন ঘরে আনা হয় তখন সে বলে আমাদের প্রোটেকশন দিতে বলা হয়েছে, তার মানে এভাবে হাত পা বেঁধে রাখতে হবে। লিউশান বলে এটাই সবচেয়ে সেফ জোন। এরপর তারা চলে যায়। শাওতাও এবং তার অনুগত সঙ্গীরা সবাই একটি ঘরে আটকা পড়েছিল। শাওতাও রেগে গিয়ে বলে লিউ ইয়ানের কাজ ওয়েসাওয়ের চেয়েও খারাপ। যদিও ওয়েসাও অনেকটা নিষ্ঠুর হয়েছিল, অন্তত সে তাদের বেঁধে রাখেনি। শাওতাও বলে চুপচাপ এখান থেকে আগে পালানোর চেষ্টা করতে হবে। লিউ ইয়ান কেবল প্যানিওর দরজা খোলার জন্য শাওকেওকে ব্যবহার করেছিল। ওই শাও প্যানিওর উপরে আক্রমণ শুরু করে, শহরের দেয়ালে তীর নিক্ষেপ করে। দুই সেনাবাহিনীর মধ্যে যুদ্ধ শুরু হয়। প্যানিওর অনেক সৈন্যরাই মারা গিয়েছিল, কিন্তু লিউ ইয়ান চিন্তিত ছিল না, কারণ প্যানিও আক্রমণ করা কঠিন ছিল। 2 দিনে তারা আক্রমণ করতে করতে সালফারের রেডি করে বাঁধ ভেঙে দিলেই সিন্ধু তার লোকেরা ভেসে যাবে। সেও এদিকে ভাবতে থাকে কিভাবে নিজেকে মুক্ত করা যায়। তার সামান্য ভুলের জন্য নিরীহ মানুষের ক্ষতি হোক, সে এটা মানতে পারবে না। সে তার হাত বাঁধা দড়িটি মোমবাতির উপরে পুড়িয়ে হাতের বাঁধন খুলে ফেলে। সে অনুমান করে সালফার শস্য ভাণ্ডারে লুকোনো আছে।
এখন সেখানে তাকে যেতে হবে। সবাইকে রেখে সে লুকিয়ে গার্ডদের ফাঁকি দিয়ে বের হয়ে যায়। ঘাটে বাঁধা নৌকা দিয়ে শস্য ভাণ্ডারের দিকে যায়। সেখানে গিয়ে অনেক বস্তা খুঁজে দেখার পর সে দেখতে পায় যে কিছু শস্য ভাণ্ডার সম্পূর্ণরূপে সালফারে ভরা। এভাবে সে প্রত্যেকটা ভাণ্ডার চেক করে আগুন ধরিয়ে দেয়। এদিকে ওয়েসাও কেবলমাত্র আক্রমণের প্রস্তুতি নিচ্ছিল। ফেনিওর নাগরিকদের অটল মনোবল দেখে সে অনেকটা অবাক হয়। এত সহজে তারা লিউইয়ানকে বিশ্বাস করে নিল। হয়তো শিয়াওকেও আর লিউইয়ানের একত্রে পরিকল্পনা এমন হয়েছে। তখন সেখানে একটি ঘোড়া বেশ উতলা হয়ে ওঠে। তখন তার কাছে গিয়ে মাটি থেকে সালফারের অস্তিত্ব খুঁজে পায় সবাই। অনুমান করে যে শত্রুরা এটিকে অস্ত্র হিসেবে ব্যবহার করার জন্য পরিকল্পনা করেছিল। আর বলে লিউইয়ান লিশুয়ের চেয়েও বেশি নির্মম। ঠিক তখনই গার্ড এসে খবর দেয় শহরে শস্য ভাণ্ডারে আগুন লেগেছে। ওয়েসাও বলে যেমন কর্ম তেমন ফল পেয়েছে লিউইয়ান। গড ওয়েসাওয়ের সাথে আছে। এবার সে প্যানিওর উপরে আক্রমণের নির্দেশ দেয়। আক্রমণ শুরু হয়। প্যানিওর লোকেরা আর ওয়েসাওয়ের সেনাদের আটকাতে পারে না। লিউইয়ান বুঝতে পারে না কি করবে। লিউশান পালিয়ে যেতে বলে, কিন্তু সে শিয়াওকেওকে না মেরে যাবে না। তাই তাকে খুঁজতে বের হয়। চারদিকে শিয়াওকেওকে মারার জন্য স্লোগান ওঠে। এদিকে ওয়েসাওয়ের সেনারা আনন্দের মহলে ঢুকে যায়। জেনারেল ওয়েকে দায়িত্ব দেওয়া হয় শিয়াওকেওকে খুঁজে বের করতে। ওয়েসাও শহরে প্রবেশ করেও শিয়াওকেওকে না পেয়ে সে সবকিছু অনুসন্ধানের নির্দেশ দেয়। শাওতো তখন এসে সব খুলে বলে যে শিয়াওকেও বন্দি করে এসব কাজ করেছে। লেডি শাও টের পেয়ে শস্য ভাণ্ডারে আগুন জ্বালিয়ে দিতে গিয়ে আহত হয়েছেন। এখন লিউইয়ানের লোকেরাও তাকে খুঁজে বের হয়েছে। ওয়েসাও এর এসব কথা বিশ্বাস করতে কষ্ট হলেও সে শিয়াওকেওকে খুঁজে বের করতে যায়। এদিকে শিয়াওকেও পানির পাত্র থেকে হামাগুড়ি দিয়ে বেরিয়ে এসে এখান থেকে বের হওয়ার পথ খুঁজতে থাকে। সেখানে ওয়েসাওকে এগিয়ে আসতে দেখে এবং তার কাছে সাহায্য চায়। ওয়েসাও তার তীর নিশানা লাগায় শিয়াওকেওয়ের দিকে, তার বাবা এবং ভাইয়ের প্রতিশোধ নেওয়ার জন্য, শিয়াওকেওকে হত্যা করার লক্ষ্যে। ভয় পেয়ে শিয়াওকেও ঘুরে পালিয়ে যেতে থাকে, কিন্তু ওয়েসাও তীরটি ছেড়ে দেয়। ওয়েসাও তার সমস্ত কষ্টের জন্য কিয়াও পরিবারের বিশ্বাসঘাতকতার উপরে দোষারোপ করে আর বলে কিয়াও পরিবারের সবারই মরে যাওয়া উচিত। এরপর সে তীর ছুটতে না ছুটতে ওয়েসাও এসে ওয়েসাওকে ধাক্কা দেয়, যার ফলে তীরটি অন্যদিকে চলে যায়। ওয়েসাও জিজ্ঞাসা করে এর কারণ কি। ওয়েসাও বলে আমাদের সিন্ধুকে বাঁচিয়েছে সে। শিয়াওকেও পালিয়ে যাওয়ার সময় দেখতে পায় সৈন্যরা স্লোগান দিচ্ছে, লেডি কিয়াওকে খুঁজে বের করো, প্রতি কোনায় খোঁজো, পেলেই হত্যা করবে। শিয়াওকেও তো লুকিয়ে কোনো রকমে পালিয়ে একটা মাঠের মাঝে এসে পড়ে। তখন দেখে লিউইয়ান তার আগে এবং ওয়েসাও তার পিছনে সৈন্য নিয়ে দাঁড়িয়ে আছে। সে মাঝখানে আটকে গেছে। লিউইয়ান এবার তার কথার জাদুতে তুলিয়ে লেডি কিয়াওকে নিজের কাছে নিতে চায়। এই জন্য সে বলে কিয়াও পরিবারের সাথে কাটানো 6 বছর তার জীবনের সবচেয়ে সুখের ছিল এবং শিয়াওকেওর প্রতি তার অনুভূতি কখনো বদলায়নি। যদি সে তার সাথে চলে যেতে রাজি হতো তাহলে সে সবকিছু ছেড়ে দিত। শিয়াওকেও কনফিউজ হয়ে যাচ্ছিল। লিউইয়ান তার উপরে বিশ্বাস আনতে শিয়াওকেওকে মানমান বলে ডাক দেয়, যেটা একমাত্র তার ফ্যামিলির নাম। সে আরও বলে মানমানকে সে তার মূল্যবান রত্ন মনে করে। শিয়াওকেও এবার বলে আমাকে তুমি রত্ন মনে করো, কিন্তু অন্য মানুষকে ভাবো পিঁপড়া। এই বলেই শিয়াওকেও হঠাৎ করে ওয়েসাওয়ের দিকে ছুটতে থাকে। লিউশান শিয়াওকেওকে ওয়েসাওয়ের দিকে ছুটে যেতে দেখে সেনাদের তীর ছুটতে বলে। এবার ওয়েসাও এগিয়ে এসে শিয়াওকেওকে জড়িয়ে ধরে এবং তাকে রক্ষা করতে থাকে। এভাবে অনেকক্ষণ তীর ছোড়ার পর লিউইয়ানের সেনারা থেমে গেলে ওয়েসাওয়ের সেনারা তাদেরকে তাড়া করতে শুরু করে। এদিকে সব চলে গেলে ভয়ে কাঁপতে কাঁপতে শিয়াওকেও ওয়েসাওয়ের গালে একটি জোরে থাপ্পড় মারে। থাপ্পড় দিতে দেখে সেখানে থাকা জেনারেল আর সেনাপ্রধান একটু শকড হয়ে যায়। ওয়েসাও হয়তো লজ্জা পেয়ে যায়, কিন্তু তার থেকে বেশি লজ্জা পায় শিয়াওকেও। সে তো নিজের কাজের জন্য মুখ ঢেকে মাটিতে বসে পড়ে। বিব্রত পরিস্থিতি এড়াতে জেনারেলরা দ্রুত শত্রুর পিছনে ধাওয়া করে। একটা নিরিবিলি পরিবেশে বসিয়ে শিয়াওকেওয়ের পায়ের ব্যথা পরীক্ষা করছে ওয়েসাও। তারপর বলে যুদ্ধের সময় এক সেনার পা ভেঙে যায়, সে পা বেঁধে সেই পা দিয়ে যুদ্ধ করে, আর তুমি সামান্য আঁচল লাগাই উহু উহু করছো। শিয়াওকেও বলে হ্যাঁ আমারই তো দোষ, আমার জন্যই তো সবকিছু হলো। ওয়েসাও বলে মেয়ে মানুষের যুদ্ধের মধ্যে না আসাই ভালো। শিয়াওকেও বলে আমার জীবন দিয়ে যদি সাধারণ মানুষের প্রাণ বাঁচে তাহলে
সমস্যা কই? এরপর সে ওয়েশাওকে অভিযোগ করলো যে সে তাকে প্রমাণ ছাড়াই মারার নির্দেশ দিয়েছে এবং লিউ ইয়ানের সাথে পালিয়ে যাওয়ার জন্য তাকে দোষারোপ করছে। সে ভেবেছিল সিন্ধু থেকে আসার পর আর দেখাই হবে না আমাদের। ওয়েশাও এর পর তার হাতের পোড়া দাগ দেখতে পেল এবং সে নরম হয়ে গেল। সে তাকে তার পিঠে করে বাড়ি নিয়ে যাওয়ার জন্য বলে। শিয়াওকেও প্রথমে রাজি না হলেও ওয়েশাও জোর করে তাকে পিঠে উঠতে বলে। যখন সে ওয়েশাওয়ের পিঠে উঠে আসছিল তখন শিয়াওকেও কথা বলতে থাকলো। বলল যে লিউ ইয়ান তাকে বিয়ে করার জন্য জোর করেছিল, এমনকি যৌতুক হিসেবে প্যানিও ওকে দাবি করেছিল। মেয়ে মানুষের জীবন কত অদ্ভুত। বিয়েটা এই জন্য মেয়েদের কাছে ভয়ের বিষয়। আমি কিন্তু বিয়ে করব না, ইত্যাদি ইত্যাদি অনেক কথা বলতে থাকে। বাড়ি ফিরে ফ্রেশ হয়ে খাবার খেয়ে ও এসবের পিঠে ব্যথা অনুভব করছিল। হয়তো শিয়াওকে কাঁধে নেওয়ার জন্য এটা হচ্ছে। অন্যদিকে দাসী শিয়াওকে জিজ্ঞাসা করে সে কি সত্যি বিয়ে করতে চায় না। এরপর জানা যায় শিয়াওকেও সত্যি ওই শাওকে বিয়ে করার ব্যাপারে হাল ছাড়ছিল না। এখন সবচেয়ে ভালো উপায় হলো তার মন জয় করা। সে চেয়েছিল ওই শাওকে নিজ থেকে বিয়ের কথা বলবে এবং তাকে জোর করে বিয়েতে রাজি করাবে। এদিকে গুরুতর অসুস্থ কিয়াও গুই একটি উইল রেখে গেছেন। মৃত্যুশয্যায় থাকা অবস্থায় তার সবচেয়ে বড় চিন্তা ছিল শিয়াওকেও। তিনি তার ছেলেদের নির্দেশ দিয়েছিলেন যে শিয়াওকেও যদি কখনো কোনো হেল্প চায় সেটা যেন ইমার্জেন্সি হিসেবে ভেবে কাজ করা হয়। শেষবারের মতো চোখ বন্ধ করার আগে তিনি বারবার ওই পরিবারের কথা বলছিলেন। তাকে বিদায় জানাতে বিপুল সংখ্যক মানুষ জোড়া হয়েছিল, কারণ মানুষ তাকে অনেক ভালোবাসতো। তার ছেলে এটা দেখে বলে, মরার আগে আমিও বাবার মতো যদি সম্মান অর্জন করতে পারতাম। অন্যদিকে ওই সব প্রাণীতে প্রবেশ করার পর জনগণ তাকে স্বাগত জানায়নি। জেনারেলের পক্ষ থেকে যখন অর্থের বিনিময়ে ডিফেন্সের লোক নেওয়া হবে বলা হয়, তখনও কেউ আসেনি। ইয়াংফ্যাং বলে যে লোকেরা বিশ্বাস করে লিউ ইয়ানি তাদের জন্য উপযুক্ত ছিল, তাই একবার শিয়াওকেও তাদের কাছে সত্যটা খুলে বললে তারা হয়তো ওই শাওকে গ্রহণ করবে। গংসুন ইয়ানিতে রাজি হয় এবং ওই শাওকে কিয়াওয়ের সাথে এই বিষয়ে কথা বলার প্রস্তাব দেন। কিন্তু ওই শাও নিজে যেতে অস্বীকৃতি জানায়, কারণ সে লিডার, তার আলাদা একটা ভাব আছে এবং তার পরিবর্তে তাকে রাজি করানোর জন্য তার 4জন জেনারেলকে একে একে পাঠান। প্রতিবারই শাওতাও তাদেরকে ফিরিয়ে দেয়, এই বলে যে শিয়াওকেও ঘুমাচ্ছে, রেস্ট নিচ্ছে বা অসুস্থ ইত্যাদি ইত্যাদি। ওই শাও তো এবার রেগে যায়, এই মেয়ে তো ভালো খেলা দেখাচ্ছে। গংসান ইয়াং তখন ওই শাওকে ব্যক্তিগতভাবে ক্ষমা চাইতে পরামর্শ দেয়, কারণ শিয়াওকেও মনে মনে হয়তো কষ্ট পেয়েছে যে এত কিছুর পরও সে ওই শাওয়ের মন পায়নি। কিন্তু ওই শাও এসবে পাত্তা না দিয়ে বলে, আমি নিজে গিয়েই তাকে রুম থেকে বের করব, চলো সবাই। এইদিকে শিয়াওকেও ফলমূল খাচ্ছে আর তার দাসী শাওতাও বলে কতদিন সে এসব মিথ্যা নাটক করে পার পেয়ে যেতে পারবে, ধরা খেয়ে গেলে সমস্যা। এরই মধ্যে বাইরে ধূপধাপ আওয়াজ পাওয়া যায়। তারা ভাবে হয়তো ওই শাওয়ের সৈন্যরা আসছে, কিন্তু দাসী পরে গিয়ে একটা ব্যাগ খুঁজে পায়। সেটা এনে দেওয়ার পর শিয়াওকেও বলে এটা তার বড় বোনের, সাথে একটা চিঠি খুঁজে পায়। এদিকে ওই শাও আসলে দেখে শিয়াওকেও লুকিয়ে কোথায় যেন যাচ্ছে। জেনারেল বলে আমাদের সাথে মিথ্যা বলে এখন লুকিয়ে কই যাচ্ছে সে, এখনই বন্দি করা উচিত। কিন্তু ওই শাও তাকে আটকায়। এদিকে নদীর পাড়ে এসে শিয়াওকেও তার বড় বোন ফ্যানকে দেখতে পায় আর দূরে বিছিকে। ফ্যান বলে আমি বিয়ের আসর থেকে পালিয়ে তোমাকে বিপদে ফেলে গেছি, তুমি অনেক কষ্টে আছো, সব আমার দোষ, চলো এখন আমরা এখান থেকে পালিয়ে যাই। কিন্তু শিয়াওকেও বলে আমি যাব না, আমি এখানেই থাকবো। আমি আসলে ওই শাওয়ের প্রেমে পড়েছি আর তাকে বিয়ে করতে চাই। আর আমি তাকে প্রথম দিন দেখেই প্রেমে পড়েছি, সে অনেক স্মার্ট, সুদর্শন ইত্যাদি। এইসব কথা শুনে ওই শাওয়ের তো সম্মানে বুক ফুলে ওঠে। তার জেনারেল এটা দেখে তো মুচকি হাসি দেয়। অন্যদিকে ফ্যান আর শিয়াওকে চাপ না দিয়ে বিজির সাথে চলে গিয়েছিল। সেই রাতে ওই শাও শিয়াওকেওয়ের সাথে দেখা করতে যায় এবং ফ্যানের সাথে দেখা করার ব্যাপারে তার সাথে কথা বলে এবং শিয়াওকেওকে সিন্ধু থেকে তাড়িয়ে দেওয়ার জন্য তার কাছে ক্ষমা চায়। শিয়াওকেও বলে তার সাথে বিয়ে করার ইচ্ছা ভালোবাসা থেকে নয়, বরং মানুষের জন্য ছিল। সে তার জন্য পরিস্থিতি এত কঠিন করার জন্য ক্ষমা চায়। ওই শাও এবার জনগণের সাথে কথা বলে সব মিটমাট করার জন্য। পরের দিন সেও জনগণের উদ্দেশ্যে কথা বলে। সে বলে কেউ পরিবারের একবার তাদের প্রতিশ্রুতি ভঙ্গ করেছিল। লিউ ইয়ান তাকে জিম্মি করে প্যানিওর উপরে দখল করে নিয়েছিল।
কিন্তু সে মানুষকে এত ভালোবাসতো না। তার কাছে ক্ষমতাই ছিল সব। কিন্তু তারপর ওয়েসাও সিন্দুর প্রার্থনা প্রাচীর ভেঙে ফেলেন এবং ঘোষণা করেন যে আজ থেকে প্যানিও তার। সে বলে যে তার আসার উদ্দেশ্য ছিল জনগণের উপকারের জন্য খালটি পুনর্নির্মাণ করা এবং সকলকে একসাথে কাজ করার আহ্বান জানায়। জনগণ শিয়াওকিয়াওয়ের কথায় তাদের সমর্থন করতে শুরু করে। চারদিক থেকে জয়ধ্বনি পড়তে থাকে। তাদের মধ্যে দাঁড়িয়ে কিয়াও ফ্যান এসব শুনে স্বস্তি পায়। এরপর বাঁধের সামনে দাঁড়িয়ে ওয়েসাও আর শিয়াওকিয়াও কথা বলছিল। ওয়েসাও অবাক হয়ে যায় যে শিয়াওকিয়াও অনুমান করেছিল যে সে খালটি পুনর্নির্মাণের পরিকল্পনা করছে, যদিও সে এটা কখনো বলেনি তাকে। শিয়াওকিয়াও বলে, বিয়ানঝো অতীতে 14 বছর আগে সিন্ধু আক্রমণ করার আগে ছিল ইয়ানঝো। ও একে খাল পুনর্নির্মাণে সহায়তা করেছিলেন। এরপর তাদের মধ্যে একটা বিরোধ হয়। সেই সূত্র ধরে এত বছরের শত্রুতা। এরপর শিয়াওকিয়াও প্যানিওকে ওয়েসাওয়ের হাতে তুলে দেওয়ার কথা হিসেবে বলে যে সে তার হৃদয় তুলে দিয়েছে। কিন্তু ওয়েসাও বলে, কিসের হৃদয়? প্যানিওর শিল আমার কাছে আছে, আমি এর দখল নিয়েছি। শিয়াওকিয়াও বলে, আগে আমার থেকে উপকার নিয়ে সিন্ধু থেকে আমাকে তাড়িয়ে দিয়েছিলে। এখন জনগণকে সমর্থন করার জন্য রাজি করানোর পর যদি ওয়েসাও তার কথা থেকে সরে যান, তাহলে সে ইয়ানঝো এবং নিজের বংশ উভয়ের সাথে বিশ্বাসঘাতকতা করবে। ওয়েসাও জানতো যে সে তার সাথে তর্ক করতে পারবে না। সবাই এসে সবার সাথে ওয়েসাও এটা নিয়ে আলাপ করে কি করা উচিত তার। জেনারেল মনে করে যে শিয়াওকাও মিষ্টি কথা বলে তাকে ভাসানোর চেষ্টা করছে, তাই তাকে প্যানিও থেকে তাড়িয়ে দেওয়া উচিত, যেভাবে সিন্ধু থেকে দেওয়া হয়েছিল। এখন ওয়েসাওকেই এই সিদ্ধান্ত নিতে বলা হয়। এরপর শিয়াওকেও ফ্যান আর বিচিকে বিদায় জানায় এবং ঘর বানানোর জায়গা পেলে তাকে জানাতে বলে। যাবার সময় সামনে একটা বিশাল পাথর রাস্তা আটকে রেখেছিল। বিচি তার শক্তি ব্যবহার করে সেগুলো সরাতে থাকে। শিয়াওকেও তা দেখে অবাক হয়ে যায়। বিঝিকে খাবারের জোগাড় করতে বলে সে চলে যাওয়ার পর শিয়াওকেও চুপি চুপি কেও ফ্যানকে বলে যে বিয়ানছো, লিয়াংইয়া এবং ওই সীমান্তে বোয়া নামে একটি জায়গা আছে। যেহেতু প্যানিওকে ওয়েসাও নিয়েছে, তাই তাদের একটি ব্যাকআপ পরিকল্পনা রাখা দরকার। সে আশা করে যে বিজি বোয়াকে রক্ষা করতে পারবে। এরপর যেতে যেতে ফ্যান বিজিকে বলে বোয়া শহরে যাবে। তারা এখন এরপর বোয়া নিয়ে বিভিন্ন কথা বলতে থাকে। শিয়াওকেও এখন বেশ খুশি মনেই আছে, কারণ অতীতে ইয়ানঝো পিছনে সরে যেত, কারণ কোনো শক্তিশালী যোদ্ধা ছিল না। এখন অবশেষে একজন পাওয়া গেছে। শিয়াওকেও আরও সহজে বিশ্রাম নিতে পারবে। শিয়াওকেও মূলত খাল প্রকল্পে অগ্রাধিকার দেওয়ার পরিকল্পনা করেছিল। সে জানতো যে ওয়েসাও এতটা বিচলিত হবে যে সে আর কোনো যুদ্ধ শুরু করতে পারবে না। পরে সে তাদের বিবাহকে ব্যবহার করে ঘটনার গতিপথ পরিবর্তন করবে। কিন্তু বার্তাবাহক এমন খবর নিয়ে আসে যা শিয়াওকেওকে ভেঙে দেয়। কিয়াও গুই মারা গেছেন। শিয়াওকেও প্রথমে বিশ্বাস করতে পারেনি, কিন্তু পরে অতীতের স্মৃতি মনে করে তার চোখে পানি চলে আসে। বার্তাবাহক তাকে মনে করিয়ে দিল যে খালটি পুনর্নির্মাণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটাকে ব্যক্তিগত অনুভূতির সাথে মেলানো উচিত না। সেই রাতে চাঁদের আলোয় শিয়াওকেও আবারও কিয়াওগুইয়ের মুখ এবং হাসি দেখতে পেল। সে শেষ দেখাও করতে পারল না ভেবে অনেক কষ্ট পেয়েছে। শিয়াওকেও অঝরে কাঁদতে লাগলো, শেষবারের মতো দাদুকে দেখতে না পারার কষ্টে। পরের দিন ওয়েসাও খবরটি জানতে পারে যে কিয়াওগুই মারা গেছেন। তারা ভাবে এটা হয়তো মিথ্যা খবর, এর পিছনে কোনো চাল আছে। ওয়েসাও জিজ্ঞাসা করে শিয়াওকেও কি এই খবর জানে কি না। তারা এটা বলতে পারে না। পরে ওয়েসাও দেখা করে শিয়াওকিয়াওয়ের সাথে। তাকে জিজ্ঞাসা করে, সবাই বলছে আমাদের বিয়ে সম্ভব না, তোমার কি মতামত? শিয়াওকেও বলে, এটা আমার দাদুর মরে যাওয়ার আগে শেষ ইচ্ছা ছিল, কিভাবে আমি এটা অমান্য করি। এরপর ওয়েসাও শিয়াওকিয়াওয়ের দিকে তাকায়, আসলেই তার দাদু মারা গেছে কিনা এটা বোঝার জন্য। তার মুখে সেই মলিনতা দুঃখ দেখতে পায়, যেটা নিজের দাদুর মৃত্যুতে তার মুখে ছিল। সেখান থেকে ওয়েসাও চলে যায় জঙ্গলে শিকার করতে, কারণ রিচুয়াল ছিল পশু শিকার করে এনে মেয়েকে বিয়ের প্রস্তাব দিতে হবে। ওয়েসাও তাই পশু শিকার করে শিয়াওকেওকে উপহার দিয়ে যায়। এতে শিয়াওকেও বুঝতে পারে সে বিয়ে করতে রাজি। এরপর কিয়াওগুইয়ের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে শিয়াওকেওকে বিয়ের জন্য সাজিয়ে রেডি করা হয়। ওয়েসাও বিয়ের জন্য রেডি হয়।
তবে তার মন তার বড় ভাইয়ের মৃত্যুর সময়ের কথাগুলি মনে করছিল এবং সে তার কানে ঘোড়ার শব্দ শুনতে পেয়েছিল। তখন গং সুন তাকে মনে করিয়ে দেয় যেন সে নিজেকে বর্তমানের দিকে ফিরিয়ে নিয়ে যায়। বউয়ের সাজে সজ্জিত শিয়াওকেও প্রবেশ করে। শিয়াওকেও তার লম্বা পোশাকে প্রায় হোঁচট খাচ্ছিল। তখনই ওইসাও তাকে ধরে ফেলে। এভাবে একের পর এক বিয়ের রিচুয়াল শুরু হয়। প্রতিটা রিচুয়াল শিয়াওকেও পালন করলেও ওয়েসাও করে না। এতে শিয়াওকেও কষ্ট পায়, বুঝতে পারে এই বিয়ে হয়তো সে শুধুমাত্র মন রাখার জন্য করছে। সকলের সামনে তাদের দুজনের বিয়ে সম্পন্ন হয়। সেনাদের খাওয়া দাওয়ার সময় জেনারেলরা কিয়াও গুয়ের মৃত্যুর জন্য এখনো রাগ প্রকাশ করে, অনুশোচনা করে যে তারা তাকে হত্যা করতে পারেনি। গংসুন ইয়ান তাদেরকে মনে করিয়ে দেয় যে আজ ওয়েসাওয়ের বিয়ের দিন, আজ এসব অভিযোগ রেখে আনন্দ করা উচিত। তখন তারা সবাই মদ্যপান শুরু করে। ওদিকে বাসার ঘরে ওইসাওকে আসতে দেখা যায়। শিয়াওকেও তার অপেক্ষায় ছিল। ওইসাও তখন শিয়াওকেওকে বলে, আজ থেকে আমরা স্বামী স্ত্রী। সে তাকে মাই লর্ড বলে সম্বোধন করে। কেউ পরিবারে বা ইয়ঞ্জোর সাথে যাই করুক না কেন, শিয়াওকেও কোনো ক্ষতি করবে না। তবে শর্ত আছে, আজ থেকে সে ওই পরিবারের সদস্য, কেউ পরিবারের না। এই কথা বলে চলে যাওয়ার পর শিয়াওকেও মাটিতে বসে পড়ে আর কান্না করতে থাকে। এরপর ওইসব পূর্বপুরুষের স্মৃতিফলকের কাছে গেলেন। এদিকে শিয়াওকেও তার বিয়ের গাউন খুলে সাধারণ পোশাক পরে রেডি হয়। তখন তার দাসী বলে, একবার যখন ওই পরিবারের সদস্য হয়ে গেছে, এরপর সে আর কেউ পরিবারের সাথে সম্পর্ক রাখতে পারবে না। কিন্তু শিয়াওকেও বলে তার কাছে কেউ পরিবার আগে প্রায়োরিটি পাবে সব সময়। এরপর হাঁটু গেড়ে দাদু স্মৃতিফলকের প্রতি শ্রদ্ধা জানায়। এরপর দিন তারা ইয়ঞ্জন শহরে যাচ্ছিল, যেখানে ওয়েসাওয়ের বাবা দাদা ভাইয়ের মৃত্যুবার্ষিকী পালনের অনুষ্ঠান হবে। শিয়াওকেও উদাস মনে গাড়িতে বসেছিল। মাঝে পর্দা তুলে ওয়েসাওকে এক ঝলক দেখে নেয়। তারা কোনো কথা বলে না অবশ্য। রাতের দিকে হঠাৎ প্রবল বৃষ্টি শুরু হয়। তারা দাঁড়িয়ে অপেক্ষা করতে সিদ্ধান্ত নেয়, কিন্তু ওয়েসাও রাতভর চলার জন্য জোর দেয়, এই ভয়ে যে তারা তার বাবা এবং ভাইয়ের মৃত্যুবার্ষিকী অনুষ্ঠান মিস করবে। গংসুন ইয়াং বলে সেওকেও এখনো আহত এবং বৃষ্টিতে ভ্রমণের জন্য উপযুক্ত নয়, কিন্তু ওয়েসাও এসব মানে না। শিয়াওকেও এর জন্য গরম পানি প্রস্তুত করতে শাওতাও জেনারেল ওয়ে লিয়াং এর সাথে ঝগড়া করতে শুরু করে দেয়। যখন শিয়াওকেও শুনল যে এটি ওয়ে পরিবারের বিশেষ দিবস, তখন সে যাত্রা চালিয়ে যাওয়ার জন্য বলে। শহরের প্রবেশপথে শহরের লোকেরা ওয়েসাওকে স্বাগত জানায়। ওয়েসাওয়ের কাজিন বোন ঝেংচুজু তাকে অভ্যর্থনা জানায় এবং জিজ্ঞাসা করে কেন শিয়াওকেও তার সাথে শহরে প্রবেশ করেনি। ওয়েসাও ইচ্ছাকৃতভাবে শিয়াওকেওকে শহরের বাইরে রেখে আসে। অনুষ্ঠানের পরে ঝেংচুজুকে তাকে ভিতরে আনতে দেওয়ার অনুমতি দেয়। ঝেংচুজু গাড়ির দিকে তাকায় আর শিয়াওকেওর মুখের অর্ধেক দেখতে পেল। শাওতাও তাদের এভাবে রেখে আসায় বিরক্ত হয়েছিল, কিন্তু শিয়াওকেও বুঝতে পেরেছিল যে সেদিনের আচার অনুষ্ঠানে যোগদান দেওয়া তাদের উচিত না। অনুষ্ঠানে উপস্থিত হয়ে ওয়েসাও অতীতের স্মৃতি মনে করে। কত ছোট বয়সে সে নিজের বংশের দায়িত্ব নিয়েছিল। আত্মীয় স্বজনরা নিশ্চিত ছিল না যে ওয়েসাও লিডার হতে পারবে এই বয়সে। তখনকার জেনারেল ওয়েডিয়ান বিশেষভাবে বিদ্রোহী ছিলেন। সে বলে রক্তের ভয় নিয়ে সম্রাট হওয়া যায় না। তখন ওয়েসাও নিজের হাত কেটে রক্ত বের করে প্রমাণ করে সে ভীত নয়। সেই মুহূর্তে ওয়েসাও তার বাবা এবং ভাইয়ের প্রতিশোধ নেওয়ার জন্য কিয়াও পরিবারকে নির্মূল করার শপথ গ্রহণ করে। সবাই তার নেতৃত্ব মেনে নেয়। বর্তমানে লেডি ঝু অর্থাৎ ওয়েসাওয়ের মা বিলাপ করতে থাকে, কারণ ওয়েসাও শত্রুর মেয়েকে বিয়ে করেছে। এখন সে মরার পর তার স্বামী পুত্রকে কি জবাব দেবে। এরপর ওয়েসাওয়ের চাচা এসে তার কাছে এসব করার ব্যাখ্যা চায়। গংসুন ইয়াং তাকে প্যানিওর শিল এনে দেয়। শিয়াওকেওকে বিয়ের মাধ্যমে তারা বিনা যুদ্ধে প্যানিওতে নিজেদের করে নিতে পেরেছে, কিন্তু তার চাচা সুযোগ থাকা সত্ত্বেও কান কমান্ডারি দখল করতে না পারায় সমালোচনা করতে শুরু করে ওয়েসাওয়ের। ওয়েসাও তখন তাকে জিজ্ঞাসা করে হাংসুন আক্রমণের সময় যখন হেল্প চাইছিল তখন সে হেল্প কেন পাঠায়নি। তার চাচা কোনো চিঠি পাওয়ার কথা স্বীকার করে না। ওয়েসাও বলে যে সে কখনো তার প্রতিশোধের কথা ভুলে যায়নি, কিন্তু এবার সে খাল পুনর্নির্মাণের জন্য তার দাদুর ইচ্ছা পূরণ করেছে। যেহেতু তারা 14 বছর অপেক্ষা করেছিল, তাই তারা আরও 10 বছর অপেক্ষা করতে পারে। এদিকে গাড়ির ভিতরে প্রচণ্ড ঠান্ডা, বাইরে ঝড় বৃষ্টি।
শাওকেও অসুস্থ হয়ে পড়েছে। শাওতাও আর শাওজাও গাড়ি ঘুরিয়ে রাখার জন্য বৃষ্টির মধ্যে নেমে যায়। জেনারেলরা দূরে দাঁড়িয়ে দেখে, কিন্তু সাহায্য করে না। কিভাবেই বা করবে, তাদের তো অর্ডার নেই। ওই শাও তার অনুষ্ঠানে ফর্মালিটি নিয়ে ব্যস্ত ছিল। শাওকেও জ্বর বাড়তে থাকে। এক পর্যায়ে শাওতাও জেনারেলের কাছে জানতে চায় এখন কি তারা ভিতরে যেতে পারবে কিনা, কারণ মিসেস ওয়েশাও অনেক অসুস্থ হয়ে পড়েছে। কিন্তু তারা এখনো রাজি হয়নি। ওয়েশাও ঘরের ভিতরে বসে থাকলেও শাওকেও জন্য তার অনেকটা চিন্তা হচ্ছিল। শাওকেও জ্বরে পুড়ে যাচ্ছে, আর সেই মুহূর্তে গার্ড এসে তাদের গাড়ি সরিয়ে দেয়, শহর ছেড়ে বের করে দিতে যায়, আর একটা বিবাহ বিচ্ছেদের চিঠি দেয়। তাকে ইয়ানঝোতে ফিরে যেতে বলে। গাড়ি এবার টানতে টানতে নিয়ে যাচ্ছিল। শাওতাও অনেকভাবে আটকানোর চেষ্টা করে, কিন্তু পারে না। জেনারেল লিয়াং বুঝতে পারে যে কিছু একটা ভুল হয়েছে। সে বিশ্বাস করে যে ওয়েশাও কখনো এমন কাজ করবে না, তাই একজন জেনারেল এই রিপোর্ট দিতে যায়। এদিকে ঝ্যাং চুজু আসে ওয়েশাওয়ের সাথে দেখা করতে, আর সে তখন জানতে পারে যে ঝ্যাং চুজু শাওকেওকে শহরে আনেননি, যদিও 2 দিন আগে অনুষ্ঠান শেষ হয়ে গেছে। সে এর ব্যাখ্যা চায়। ঝ্যাং চুজু ব্যাখ্যা করে যে তার খালা মানে ওয়েশাওয়ের মা বিবাহ বিচ্ছেদের চিঠি পাঠিয়ে শাওকেওকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করেছে, এবং সে কিছুই করতে পারেনি। শাওতাও এদিকে হাঁটু গেড়ে বসে জেনারেলদের কাছে শাওকেওকে বাঁচানোর জন্য অনুরোধ করে, কিন্তু বার্তাবাহক ফিরে না আসায় অন্যরা আদেশ ছাড়া কোনো কাজ করার সাহস পায় না। শাওতাও এবার নিজেই গাড়ি থামাতে চেষ্টা করে, কিন্তু তাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেওয়া হয়। ঠিক তখনই ওয়েশাও দ্রুত ঘোড়া ছুটিয়ে চলে আসে। সৈন্যদের ধমক দিয়ে জিজ্ঞাসা করে কার আদেশে তারা এমন করেছে। যখন জানতে পারে তার মা এই কাজ করেছে, সে রেগে যায় আর সৈন্যদের চলে যেতে বলে। গাড়ির ভিতরে দেখে শাওকেও অজ্ঞান হয়ে গেছে। তার দাসী ওয়েশাওকে সাহায্য করতে বলে। ওয়েশাও তখন বৃষ্টির মধ্যে শাওকেওকে কোলে করে শহরে নিয়ে আসে।